আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো আর কি। তোমরা মেকানিক্যাল সপ্তম পর্বে যারা আছো, তোমাদের হিট ট্রিটমেন্ট অফ মেটালস যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের আজকে আমরা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার সংকরের তত্ত্ব নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। তো সেখানে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আর কি। তোমরা দেখতে পাচ্ছ যে আয়রন কার্বন সমচিত্র অঙ্কন করে বিভিন্ন লাইন ও জোন দেখাও, অথবা বলতে পারে আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন জোন চিহ্নিতকরণ করো, অথবা লাইন দেখাও, অথবা বিভিন্ন জোনের তাপমাত্রাটা দেখাও। এটা তোমাদের বলতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের হচ্ছে গত বছরের আগের বছর মেবি তোমাদের হচ্ছে এটা 14 মার্কের জন্য হচ্ছে আসছিল আর কি। 14 মার্কের, হ্যাঁ। তো আর তোমাদের সেমিস্টার ফাইনালে তো অনেকবার আসছে আর কি। তো আমরা হচ্ছে আহ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম বা সাম্যচিত্র অঙ্কন করার আগে আমরা জানবো যে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা কি আসলে। ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা মনে করো হচ্ছে যে এইটা একটা আমাদের সলিড আছে আর কি। হ্যাঁ, তো আমি যদি এটা তাপ দিই, তাপ দিতে থাকি, তো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পরে সেটা সলিডে কি হবে, গলে যেতে পারে। ওকে, তাহলে কি গলে যাইতে পারে, একটা নির্দিষ্ট তাপমাত্রা যাওয়ার পরে এটা গলে লিকুইডে পরিণত হতে পারে। অথবা তোমার হচ্ছে আমাদের লিকুইড আছে, আমি তাপমাত্রা যখন আস্তে 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 কমাতে থাকবো, তখন আস্তে আস্তে তাপমাত্রা কমতে কমতে একটা সময় যাওয়ার পরে কি সেটা সলিডে রূপান্তরিত হতে পারে। তো সুতরাং আমরা যদি একটু বইয়ের মতো করে দেখতে যাই যে যদি দুইটি মেটাল, তো এই যে আমাদের গলে যাচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা যাওয়ার পরে সলিড থেকে আমাদের লিকুইডে, আমি তো বলি কি সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, আবার লিকুইড থেকে সলিডে কনভার্ট হচ্ছে। তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাওয়ার পরে কি হতেছে, সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, আবার লিকুইড থেকে সলিডে চলে আসতেছে। তো যেই কার্ভের সাহায্যে আমরা এটা দেখতে পাই সেটাই মূলত আমাদের ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম বা ইকুইলিব্রিয়াম কার্ভ বলি বা সাম্যচিত্র বলি আর কি। তো আমরা যদি একটু সংজ্ঞাটা বলি আর কি তোমাদেরকে, যে যদি দুইটি মেটাল, ধরো আমাদের দুইটা মেটাল আছে, হ্যাঁ, যদি দুইটি মেটাল বিপরীত দিক থেকে এসে তোমার হচ্ছে একটা বিন্দুতে কি হয়, একটা বিন্দুতে বা একই তাপমাত্রায় সমভাবে গলন শুরু করে, কিংবা একই তাপমাত্রায় সমসূত্রে বা সমভাবে কি সলিড হতে থাকে, তবে উক্ত তবে উক্ত পদ্ধতিকে আমরা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম বলি। এটা হচ্ছে তোমাদের হচ্ছে বইয়ের মতো আর কি, বইয়ের ভাষা যদি বলতে যাই। হ্যাঁ, এখন তোমার ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম যে আমরা পড়বো, তো ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা আসলে কি কি নির্দেশ করে মূলত। ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা আমাদের কঠিন সংকরের গলন তাপমাত্রা, কঠিন সংকরে কি বলছে, গলন তাপমাত্রা এবং গলনের শেষের তাপমাত্রা হচ্ছে কি নির্দেশ করতে পারে। অথবা তোমার হচ্ছে সংকরের উপাদানের পরিমাণ বা তাপমাত্রা, সংকরের উপাদানের পরিমাণ অথবা তাপমাত্রার পরিবর্তনে সম্ভাব্য যে সকল ফেজ গুলো পরিবর্তন হয় সেগুলো নির্দেশ করে। ফেজ পরিবর্তন বলতে ধরো যে আমাদের যখন আমরা তাপ দিচ্ছি একটা সলিডে, তখন সে কি আস্তে আস্তে ধরো যে উপরের অংশটা গলতে থাকে, তারপর আস্তে আস্তে ভেতরের অংশগুলো গলতে থাকে। তো এক একটা পজিশনে এক এক রকম ফেজ থাকে আর কি। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে নির্দেশ করে। তো তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম কি এবং ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম আসলে কি কি নির্দেশ করে, মূলত সেগুলো আমরা দেখলাম। এখন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের গুরুত্বগুলো আসলে কি কি হতে পারে, যে ধরো একজন যে ধাতু নিয়ে কাজ করে আর কি, তো ধাতুবিদের কাছে তোমার ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের গুরুত্ব অপরিসীম। কারণ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের সাহায্যে আমরা একটা বস্তু বা একটা সলিড কত তাপমাত্রায় গলবে বা কত তাপমাত্রায় হচ্ছে সে সলিড পরিণত হতে পারে সেগুলো আমরা ধারণা পাইতে পারি। তারপরে তোমার হচ্ছে তার বিভিন্ন টেম্পারেচারে তার ফেজের কি কি পরিবর্তন হবে, আমরা সেই রকম সেই জিনিসগুলো আমরা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে যাচাই করতে পারি। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে কি আমাদের ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো এখন তোমার হচ্ছে আমরা একটু দেখবো যে তোমাদের আয়রন কার্বন ডায়াগ্রাম, যেটা আমরা কি বলতেছি, আমাদের আয়রন কার্বন ডায়াগ্রাম। তো আমাদের আয়রন কার্বন ডায়াগ্রাম দেখার আগে আমাদের কয়েকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, কয়েকটা জোন আমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা তোমরা। হ্যাঁ, এই জোনগুলো অবশ্যই মাস্ট বি মুখস্থ করতে হবে। তো যেমন ধরো আমরা এই যে ডেল বলতেছি, এটাকে এটা হচ্ছে কি আমাদের ডেল্টা জোন, ডেল্টা জোন। তারপরে হচ্ছে এই যে আলফা, আমরা আলফাকে বলি ফেরাইট, আলফাকে কি বলি, ফেরাইট। তারপরে ধরো গামা, এটাকে বলছে অস্টেনাইট, অস্টেনাইট। হ্যাঁ, আলফা আছে, গামা আছে, অস্টেনাইট। তারপরে হচ্ছে এল, লিকুইড। তারপর হচ্ছে আছে তোমার Fe3C, এটাকে বলি সিমেন্টাইট।
এরপর আছে তোমার হচ্ছে পেয়ার লাইট আছে, লেডিবুরাইট আছে, ঠিক আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। হ্যাঁ, তো আমাদের এই জিনিসগুলো তোমাকে হচ্ছে মাস্ট বি মনে রাখতে হবে, কোনো কিছু করার নাই, এটা মাস্ট বি মনে রাখতে হবে। ওকে, তো এখন আমরা যখন আমরা আয়রন কার্বন ডায়াগ্রামে যখন সাম্যচিত্র আঁকবো তখন আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। হ্যাঁ, তো আমরা ধরো একটা গ্রাফ আঁকি আর কি, প্রথমে একবারে স্টেপ বাই স্টেপ দেখবা। হ্যাঁ, একটা আমরা বক্স আঁকবো। হ্যাঁ, এই যে একটা বক্স নিলাম আমরা। তো এখন একবারে টপ যে জায়গা থাকবে সে এটা হচ্ছে আমাদের, এই সাইডে যেটা করবো আমরা সেটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার সেন্টিগ্রেডে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের টপে যেটা থাকবে সেটা হচ্ছে 1600 সেন্টিগ্রেড তাপমাত্রা, 1600 সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, এখন একটা বিষয় মাথায় রাখবা, আমরা টপেরটা 1600 দেবো, 1600 এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 1600, এটা হচ্ছে আমাদের জিরো লাইন, এটা হচ্ছে জিরো লাইন। তো এখন 1600 অর্ধেক কত? 800। তো আমরা এটাকে অর্ধেক করে ফেলবো, 800। তাহলে এখান থেকে এত কত? 800। তাহলে 800 অর্ধেক কত? 400। তাহলে এই 1600 800 মধ্যবর্তী কত হবে? 1200, 1200। এখন এই 400 অর্ধেক কত? 200। তাহলে 400 থেকে 800 অর্ধেক কত? 600। 800 থেকে 1200 অর্ধেক কত? 1000। আর 1200 থেকে 1600 অর্ধেক কত? 1400। আচ্ছা, আমরা দেখো এখন সমানভাবে আমরা কি করতে পারছি, আমরা সমানভাবে এদিকের হচ্ছে একটা গ্রাফ আগে ফেলতে পারছি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের গেল একটা কাজ আর কি। তো আর এই যে এখানে, এখানে হচ্ছে আমাদের এই পজিশনটা হবে 6.67, 6.67। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা এটা বললাম 1 2 3 4 5 6। ওকে, তাহলে এতটুকু মোটামুটি সবাই তোমরা আশা করি করতে পারবে আর কি। তো এতটুকু হচ্ছে শেষ আমাদের। তো আমরা এই পাশে, এই ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এই ডিরেকশনে আমরা এই পাশে হচ্ছে আমরা বলি এটা হচ্ছে পার্সেন্টেজ অফ কার্বন, পার্সেন্টেজ অফ কার্বন আর কি। হ্যাঁ, তো কার্বনের পার্সেন্টেজ আর কি। তো এই লাইনে আমরা তিনটা দ্বারা মুখস্থ রাখবো, এই লাইনে আমরা তিনটা দ্বারা মুখস্থ রাখবো, মানে তিনটা হচ্ছে টেম্পারেচার মুখস্থ রাখবো। একটা হচ্ছে তোমার 723, একটা কি বললাম 723, একটা 910, একটা 1550। তা আমরা এই লাইনে কয়টা মুখস্থ রাখবো? 723, 910 আর 1550। এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এই মানটা আমাদের তিনটা মান মুখস্থ রাখতে হবে। আর এই পাশে আমাদের মুখস্থ রাখতে হবে তোমার আরো তিনটা মান। আরো কয়টা মান? তিনটা মান। একটা হচ্ছে এই লাইনে যেটা মুখস্থ রাখবা 0.86, 1.67 মেবি। আচ্ছা হ্যাঁ, 1.67 অথবা 1.7 যেটাই বলো, 1.7। আর একটা আছে তোমার 4.3, কত? 4.3। এই তিনটা মান মুখস্থ রাখতে হবে। এখন আমরা এই ডিরেকশনে এই যে মান তিনটা আমরা হচ্ছে এর হচ্ছে লোকেশন খুঁজে বের করব। তো দেখো 723 কোথায় হবে? 600। তাহলে এটা 700, 723 কোথায় হবে? এই একটা জায়গাতে হবে, এরিয়াতে 723 হইলো মনে করো, 723। তাই 723 আশা করি তোমরা বুঝতে পারছো, 723 তোমরা খুঁজে পাবা। হ্যাঁ, তাহলে এখন দেখো এবার 910, 910 কোথায় হবে? ধরো এখান থেকে 800, এটা 1000, তাহলে এখানে 900, তাহলে এখানে কত হবে? 910, 910। এবার আছে কত? 1550, 1550 কোথায় হবে? দেখো 1400, এর অর্ধেক কত? 1500, তাহলে 1500 এখানে 1550। যদি আমাদের দেওয়া শেষ হয়ে গেছে এতটুকু, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এবার এখানে যখন ডাটাগুলো আমরা করবো 0.86 কোথায় হবে? এরকম একটা কোন জায়গাতে হবে, 0.86। 1.7 কোথায় হবে? তাহলে এখানে কোন একটা জায়গাতে 1.7। 4.3 কোথায় হবে? তাহলে 4.3 এইসব জায়গাতে হবে, 4.3। তো এখন আমাদের এতটুকুর মোটামুটি কাজ তোমাদের শেষ আর কি। হ্যাঁ, তো এতটুকু যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের যে কাজটা করব সেটা, এই যে আমরা মানগুলা নিয়েছি, আমরা এই মানগুলা বরাবর আমরা হচ্ছে দাগ টানবো। মানগুলা বরাবর কি করবো? আমরা দাগ টানবো। তাহলে আমি কেমনে দাগ টানতে পারি বলতো? তো এইদিকে আমাদের তিনটা, এখন এইদিকে আমাদের এই ডিরেকশনে হচ্ছে আমাদের আরো তিনটা মান মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 723, 1100 এবং 1500। 723 বললাম, 723,
1100 আর 1500, 1100 আর 1500। ওকে, তার 1100 আর 1500 যদি হয় তাহলে আমরা এখন কি করবো, আমরা কার্ভ টেনে ফেলবো। তো এখন দেখো 723, তাহলে 723 কি এটা? আমরা ডট ডট লাইন গুলা টেনে ফেলতেছি। 723, তারপরে কত আছে? 1100, 1100 কোথায় হবে? এরকম কোন একটা জায়গাতে হবে সাপোজ। 1100, তারপরে কত? 1500 আছে, 1500 কোথায় হবে? এসব কোন জায়গাতে হবে? এটা হচ্ছে কত? 1500, এটা হচ্ছে কত? 1100, এটা হচ্ছে কত? 723। তো এতটুকু আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। ওকে, এখন আমরা এই সাইডে দুইটা ত্রিভুজ আঁকবো, এই সাইডে দুইটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? একটা হচ্ছে তোমার 1550 থেকে 1400-র ভিতরে, 1550 থেকে 1400-র ভিতরে। তাহলে 1550 থেকে 1400-র ভিতরে মনে করো, এই যে আঁকা হয়েছে। আচ্ছা, তাহলে এটা সেন্টার ধরলাম, তাহলে 1400 থেকে 1500-র ভিতরে একটা আমরা ত্রিভুজ আঁকলাম। এবার একটু সামনে বাড়াই দিবা, এবার একটু সামনে বাড়াই দিবা, হ্যাঁ। এখন এই যে 1550, এই যে 1550 দেখতেছো না, এই 1550 থেকে এই মাথা বরাবর একটা লাইন আসবে, এই যে লাইন আসছে ধরো। আর এই 1400 থেকে তোমার এর মাঝ বরাবর একটা লাইন যাবে, এই যে। তো এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? আচ্ছা, এবার 910 থেকে 723 হচ্ছে তোমার একটা ত্রিভুজ হবে। তো এখন দেখো 910 থেকে এখানে একটা ধরলাম, ধরো একটু দাঁড়াও, মার্কারে আমি একটু রিফিল করে নিই, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে একটা ত্রিভুজ এখান থেকে তোমার হচ্ছে 910 থেকে তোমার এই পর্যন্ত একটা লাইন দিচ্ছি আমরা, এবং এই লাইনটা হচ্ছে একটা ত্রিভুজ হবে। 0 হইতে পারে 200 পর্যন্ত হইতে পারে, 0 হইতে পারে 200 পর্যন্ত তুমি নিয়ে আসতে পারো, হ্যাঁ। এটা হচ্ছে 0.2% হবে। কত? 0.2। তাহলে এখানে যদি তোমার হচ্ছে 0 হয় তাহলে কি 0.2 এর সব একবার নিখুঁত একটা জায়গাতে হবে। তাহলে 0.2% আমরা কি করতে পারি, একটা ত্রিভুজ আঁকতে পারি। ওকে, তো এই ত্রিভুজটা তোমাদের বইয়ে কত 200 পর্যন্ত দেওয়া আছে না 0 পর্যন্ত দেওয়া আছে? একটা বই এক এক রকম দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানটা আমরা হচ্ছে 0 পর্যন্ত নিয়ে আসি ধরো, 0 পর্যন্ত। তাহলে আমাদের আরেকটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকছি, এখানে একটা আঁকলাম। ওকে, তো এই ত্রিভুজ আঁকার পরে তোমার এইটা আরেকটু আমরা হচ্ছে কি করবো, বাড়াই দিব। কতটুকু বাড়াবো সেটা আমরা একটু পরে দেখবো। ওকে, সেটা আমরা একটু পরে দেখবো আর কি। তো এখন দেখো যে এই যে আমরা ডাটা গুলা দিছি আর কি, আচ্ছা এটা একটু চিকন করা লাগবে। তার আগে আমি আরেকটু জিনিস বলে দিই তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে আর কি। 0.86 দিছো না, এটা প্রথম, এই প্রথম লাইনের সাথে যুক্ত হবে। তো তুমি এটা প্রথম লাইনের সাথে যুক্ত করো, এই পর্যন্ত আমরা বর্ধিত করলাম। সেকেন্ড লাইনটা হবে সেকেন্ড লাইনের সাথে, এই পর্যন্ত দিলাম। এই থার্ড হবে সেকেন্ডের সাথে, এই পর্যন্ত। তাহলে এতটুকু। এখন 0.2%, এটা যদি 0.86 হয় তাহলে 0.2 কোথায় হবে? এরকম কোন একটা জায়গাতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা এই যে দিলাম, হয়েছে। তাহলে এই একটা ত্রিভুজ হয়েছে, এখানে আমার লাইনটা বাঁকা হয়েছে আর কি, তোমরা স্কেলিং করে করবা আর কি, হ্যাঁ। এই টেম্পারেচার একটু বেশি বেশি ফাঁকা ফাঁকা করে নিবা, তাহলে তোমাদের কি হবে, এটা দেখতে আরো সুন্দর হবে। ওকে, তো এতটুকু আমাদের মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। এখন 910 থেকে কি হবে, 910 থেকে তোমার একটা হচ্ছে লাইন আসবে তোমার হচ্ছে এই পর্যন্ত। 910 থেকে আমাদের একটা লাইন আসবে এই পর্যন্ত,
ওকে, তো এই পর্যন্ত যদি হয় তাহলে এখন দেখো এই যে আমরা এখানে লাইন টানছি মনে আছে, তো এই যে এই লাইনটা দেখতেছো না, এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখতেছো, এই পয়েন্টটা আমার আসবে এই একটা জায়গাতে, এই একটা পয়েন্টে, এই পয়েন্টে আসবে কোথায়, এই পয়েন্টে, এই পয়েন্টে। এখন এই যে দেখো এখান থেকে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে যাবে আমার কোথায়, এই পয়েন্টে, এই পয়েন্টে। তো এতটুকু আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। তো এই পর্যন্ত আমাদের শেষ মোটামুটি। এখন দেখো যে আমাদের যে এই যে সামনের যে মাথাটা আছে, এই মাথাটা আসবে কোথায়, এই জায়গাতে, মাথাটা আসবে এই জায়গাতে, স্ট্রেট লাইন হতে পারে, কার্ভও হতে পারে, এই যে দিয়ে দিচ্ছি আমরা। এবং এই যে তোমার এই পয়েন্ট থেকে আমাদের, এই পয়েন্ট থেকে হচ্ছে এটা পূর্ণসূত্র পর্যন্ত যাবে, এটা এ পর্যন্ত আসবে। ওকে, তাহলে এখন আমাদের মোটামুটি কিন্তু কার্ভ শেষ, কার্ভ আমাদের শেষ। কিন্তু এখন আমাদের জোন গুলা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, কোনটা কোন জোন, কোনটা কোন জোন সেটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, এই যে ছোট অংশ দেখছো এটা হচ্ছে আমাদের ডেল্টা জোন, এরপরে ডেল্টা লিখছিলাম মনে আছে, এটা হচ্ছে ডেল্টা জোন। ওকে, এটা হচ্ছে আমাদের অস্টেনাইট বা গামা জোন বলতেছি। এই যে এখান থেকে এই যে ভিতরে ত্রিভুজের ভিতরে, এটা হচ্ছে আমাদের আলফা জোন, কি বলতেছি আমরা, আলফা জোন। হ্যাঁ, এইখানে আমাদের থাকে Fe3C সিমেন্টাইট। হ্যাঁ, সিমেন্টাইটটা থাকবে কতটুকু পর্যন্ত দেখো, সিমেন্টাইটটা থাকবে আমার এই যে এখান থেকে শুরু করে এই যে জায়গাটা দেখতেছো, এই যে জায়গা, এই জায়গার পর্যন্ত আমার থাকবে হচ্ছে সিমেন্টাইট। ওকে, তো এখন তুমি একটা জিনিস দেখো, এই দাগ থেকে এই নিচের পর্যন্ত, এই দাগ থেকে এই নিচের পর্যন্ত এই জায়গাটুকুতে আমার দেখো কে আছে, Fe3, এই পুরো জায়গা আছে। আবার দেখো এখানে কি আলফা, এই যে আলফা, তাহলে আমাদের বলতেছি আমার এই জায়গাটুকুতে আছে আলফা প্লাস Fe3C, এতটুকু। এই যে এটাকে বলতেছি আমরা পিয়ার লাইট, কি বলতেছি, পিয়ার লাইট, পিয়ার লাইট। এবার দেখো এটাকে গামাজোন, গামাজোন দেখো তো, এই যে গামাজোন, এই যে এখানে গামাজোন আছে ধরো, আমি এই জায়গা পর্যন্ত যদি দেখি এখন দেখো, তো এই জায়গায় দেখো এখানে কি গামা আছে, তাহলে এইটা গামা জোন। আর দেখো এখানে সিমেন্টাইট আছে Fe3, তাহলে এটা হচ্ছে আমাদের কি গামা প্লাস Fe3C। এটা কত পর্যন্ত, এখান থেকে এই যে এ লাইন পর্যন্ত। ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের গামা প্লাস হচ্ছে Fe3C জোন পর্যন্ত। এটাকে বলছি আমরা লেডি বুরাইট, লেডিবু রাইট। ওকে, তাহলে এবার দেখো এই যে উপরে যে কার্ভ, এই কার্ভ আর এই কার্ভের উপরে যে জায়গা আছে এটা হচ্ছে এল, এটা হচ্ছে লিকুইড, লিকুইডকে আমরা কি দিয়েছিলাম, এল দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এখন বলো এই কন্ডিশনে এই জায়গাটাতে কে আছে আমাদের, এই জায়গাটা দেখো আমার হচ্ছে গামা আছে প্লাস লিকুইড, গামা প্লাস লিকুইড। ওকে, তো আবার দেখো এই যে এখানে এই যে ছোট জায়গাটা, আমি একটু মার্ক করে দিই, তোমরা যদি মার্ক করো না। হ্যাঁ, এই যে এই লাল লাল জায়গা, এই জায়গাটাতে কে আছে দেখো, এই জায়গার এ পাশে আছে কে গামা, এ পাশে আছে কে আলফা। তাহলে আমাদের এই জায়গাটাতে আছে আমাদের আলফা প্লাস গামা, আলফা প্লাস গামা। এখন এই যে তোমার এখানে যে একটা পয়েন্ট আছে, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টটাকে বলি আমরা ইউটেকটিক পয়েন্ট। ইউটেকটিক পয়েন্ট, এই যে জায়গা আছে, এই জায়গাটাকে বলি আমরা ইউটেকটয়েড, ইউটেকটয়েড পয়েন্ট। তো আমাদের কিন্তু কার্ভ হয়ে গেছে, টোটালটা কার্ভ আমাদের হয়ে গেছে। ওকে, তাহলে ইউটেকটিক পয়েন্ট, ইউটেকটয়েড পয়েন্ট। তো আমরা এখানে দেখো একটা বিষয় যে আমাদের এই যে এখানে এই ডট ডট লাইন তুমি টান দাও, এই যে একটা, ওকে, আমরা এটাকে বলতেছি হাইপো, হাইপো ইউটেকটিক, হাইপো
ইউটেকটিক, এটাকে বলছি আমরা এতটুকু, এখান থেকে এতটুকু বলছি হাইপার, হাইপার ইউটেকটিক, ইউটেকটিক, এই যে ইউটেকটিক পয়েন্টের ভেতর পর্যন্ত, এটাকে বলতেছি আমরা হাইপো ইউটেকটয়েড, হাইপো ইউটেকটয়েড, হ্যাঁ, এই যে ইউটেকটিক পয়েন্ট এতটুকু জায়গা, তাহলে আমরা বলছি এটুকু হাইপো ইউটেকটয়েড, হ্যাঁ। আর এই জায়গাটুকু বলছি আমরা হাইপার ইউটেকটয়েড, হাইপার ইউটেকটয়েড, ওকে। এখন এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলছি আমরা স্টিল, এটাকে বলতেছি আমরা কি স্টিল। আর আচ্ছা, এটা তো আমাদের নিচে দিবা একটু আর কি, হ্যাঁ। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলতেছি আমরা কাস্ট আয়রন, কি বলতেছি আমরা কাস্ট আয়রন। আর এখানে লিখলাম কি পার্সেন্টেজ অফ কার্বন, ওকে। তো আমাদের মোটামুটি হচ্ছে আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম বা সাম্য অবস্থা এখানে এতটুকু। এখন ইউটেকটিক পয়েন্ট আমাদের আসছে, এবং আমাদের কি আসছে ইউটেকটয়েড পয়েন্ট, হ্যাঁ, ইউটেকটিক আর ইউটেকটয়েড পয়েন্ট। এখন আমি যদি তোমাদেরকে বলি যে ইউটেকটিক এবং ইউটেকটয়েড পয়েন্ট কি, তাহলে তোমরা কি বলবো আসলে, আমি একটু তোমাদের বলি। তোমাদের এই কোশ্চেন কি আসে? আচ্ছা, ইউটেকটিক পয়েন্ট যেটা বলতেছি আমরা, এই যে ইউটেকটিক পয়েন্ট, এই ইউটেকটিক পয়েন্টটা কি, আমার ইউটেকটিক পয়েন্ট হচ্ছে তোমার যদি কোনো অ্যালয় মনে করো বা অ্যালয় সিমেন্টের সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক বিন্দু, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের সর্বনিম্ন তাপমাত্রা, সিমেন্টের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে কি নির্দেশক হচ্ছে নির্দেশ করে আর কি, হ্যাঁ, যে বিন্দুতে, সেটা হচ্ছে আমাদের মোটামুটি ইউটেকটিক পয়েন্ট বলি আমরা। এখন ইউটেকটয়েড পয়েন্ট, তো এগুলো তোমাদের হচ্ছে ইউটেকটিক বলতে কি বোঝায় বা এগুলো তোমাদের সংক্ষিপ্ততে আসে আর কি, ঠিক আছে। এখন ইউটেকটয়েড পয়েন্ট, এই যে ইউটেকটয়েড পয়েন্ট বলতে, ইউটেকটয়েড পয়েন্ট বলতে আমরা কি বুঝি, যে ধরো যে বিন্দুতে মনে করো হচ্ছে, যে বিন্দুতে কি হইতেছে, যে বিন্দুতে আমাদের কঠিন দ্রবণ, কঠিন দ্রবণ কি হয় দানাদার যুক্ত হয়ে আমাদের লিকুইডে পরিণত হচ্ছে। এখন আমি তোমাদের বলি, দেখো যে এখান থেকে আমরা 0 ডিগ্রি টেম্পারেচার থেকে একটা সলিডকে তাপ দিতে থাকলাম, তো 200, 400, 600, 800, 1000 এই যে উঠতেছে। যখন এই পজিশনে তাপমাত্রা উঠবে, তখন হচ্ছে কি আমাদের এখান থেকে যখন আরেকটু উপরে ওঠা শুরু হবে, তখন কিন্তু ওই সলিডটা কি লিকুইডে কনভার্ট হয়ে যাবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ। তারপরে তোমার আবার যখন আস্তে আস্তে নামবে, তখন কি লিকুইডে কনভার্ট হওয়া তোমার কমে যাবে। যখন তোমাদের একটা জিনিস থার্মাল কার্ভ আছে মনে হয় মেবি, তো থার্মাল কার্ভটা হবে এরকম, দেখো এখানে টেম্পারেচার রিডিং দেওয়া থাকে আর কি, এরকম থার্মাল কার্ভ হয়। তো ধরো এখানে দেওয়া আছে আমরা কত 1500, 1550, তো এটা আছে ধরো এরকম। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ আছে, আসেন, তারপরে কিছুক্ষণ যাই এমনি, এই যে এমনি, তারপরে আবার নিচে নামে, এই যে এই ফরম্যাটে নিচে নামছে 723 পর্যন্ত, ওকে। তারপরে আবার কিছু দূর যাই, তারপরে কি হয়, এই যে একবার নিচে নামে, এটাই মূলত আমার থার্মাল কার্ভ হয় আর কি, বোঝা গেছে, এটাই থার্মাল কার্ভ হয়। তাহলে এখন দেখো যে এই পজিশনে যখন আসছে, তখন সলিডটা কি এই পজিশনে যখন আবার তাপমাত্রা বাইরে তখন কি পুরো লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যখন লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে ধরো, তখন আস্তে 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 যখন ধরো এই তাপমাত্রা আমি যখন এই পজিশন থেকে কমাবো, তখন তাপমাত্রা আস্তে আস্তে কমে যাওয়ার পরে যখন এই পয়েন্টে আসবে, দেন আসার পরে যখন জিনিস আবার তাপমাত্রা নিচে নামাবো আমি, তখন এখানে কি হবে, সে লিকুইডটা এই পয়েন্টে আসার পরে কি আস্তে আস্তে সলিডে পরিণত হবে। এই যে ধরো এখান থেকে আমি যখন এই জায়গা থেকে আসতেছি, এখানে আমার লিকুইড, এই কন্ডিশন আমাদের লিকুইড, আস্তে আস্তে আমি যখন নামতেছি তখন লিকুইডটা কি হইতেছে, ঘন হইতেছে। দেন এই জায়গাতে আসার পরে আমাদের এই পজিশন পর্যন্ত আমাদের কি তাপমাত্রা কমে এখানে আমাদের কি সলিডে পরিণত হচ্ছে, কিসে সলিডে পরিণত হচ্ছে। দেন আস্তে আস্তে ফুল সলিড হয়, মনে করো সলিডে পরিণত হচ্ছে, হ্যাঁ। তারপর আস্তে আস্তে যত নিচে নামতেছে আমাদের তাপমাত্রা কমতেছে, সলিডটা তত বেশি কঠিন হইতেছে, সলিডটা আস্তে আস্তে তত বেশি কঠিন হইতেছে। তো তোমাদের এইসব জায়গাগুলোতে তোমার হচ্ছে যখন এইসব জায়গাগুলোতে ধরো যে আমাদের ফেজ গুলো এক একটা সময় এক এক রকম ফেজ থাকে আর কি, বোঝা গেছে, এক একটা সময় এক এক রকম ফেজের পরিবর্তন হয়।
তো আশা করি তোমরা হচ্ছে তোমাদের পরীক্ষায় যদি আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম আসে তো তোমাদের খুব একটা বেশি বেগ পাইতে হবে না। ওকে, আচ্ছা তোমাদের হচ্ছে থার্মাল কার্ভ ব্যাখ্যা করো, একটা কোশ্চেন আসে সংক্ষিপ্ততে। তো এখন ধরো থার্মাল কার্ভের ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম হইতে পারে, স্ট্রেট লাইন হইতে পারে। ওকে, তো আশা করি আমরা হচ্ছে তোমরা থার্মাল কার্ভ, তো আমি বললাম তোমরা এই জিনিসটা যদি একটু জাস্ট বই থেকে রিডিং পড়ো, চিত্রটা দেখে, তাহলে আশা করি বুঝতে পারবো আর কি।